ভাবারও কোনো প্রয়োজন নাই, কারণ তোমরা সবাই জানো যে নলেজ যে ব্যাপারটা সেটা হচ্ছে খুব স্পেসিফিক জিনিস, আপেক্ষিক জিনিস। একসময় আইনস্টাইনও বলেছিল যে নলেজের আমি কিছুই পাইনি, অথচ আইনস্টাইনের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি, তাই তো নাকি? তো এই আপেক্ষিক জায়গা কেন বারবার বলছি, দেখো এখানে পাস করবে তোমাদের মধ্যে অনেকে পাস করবে, টেটের ক্যান্ডিডেট প্রচুর থাকবে, কিন্তু ভ্যাকান্ট পোস্ট কিন্তু অত থাকবে না। যদি এরকম হতো যে ভ্যাকান্ট পোস্ট যত আছে তার থেকে তোমার ক্যান্ডিডেট কম, তাহলে আর কোথাও আসারও প্রয়োজন হতো না, খুব ইজি ব্যাপার এটা। কিন্তু যেহেতু ভ্যাকান্ট পোস্ট হচ্ছে কম ক্যান্ডিডেটের থেকে, সুতরাং সেখানেও তোমাকে পারদর্শিতা দেখাতে হবে। সেই স্পেসিফিক জায়গায় একটা রান রেসের মতো ব্যাপার, সেখানে তোমাকে আগে দৌড়তে হবে। কি কি তোমার করা আছে এতদিন পর্যন্ত, তোমার কি করণীয় এই মুহূর্তে? তোমার একাডেমিক যে স্কোর তুমি আর বাড়ানোর ক্ষমতা তোমার নেই, ঠিক বলছি কিনা সেটা বলছি। একাডেমিক বাড়াবার কোনো ক্ষমতা নেই, তোমার কোনোভাবেই সম্ভব না। তোমার টেটের যে প্রাপ্ত নাম্বার বাড়াবার আর কোনো ক্ষমতা নেই। কিন্তু এটাই হচ্ছে সব থেকে সৌভাগ্যের বিষয় যে টেটে তুমি যত নাম্বার পেয়েছো সেই নাম্বারটা যদি পুরো দেখানো হতো, তাহলে 2-10 করে ডিফারেন্স ওখানেই অনেকের হয়ে যেত। এটা ভালো যে যাদের স্কোর টেটে কম আছে তাদেরও দুশ্চিন্তা না হওয়ারই কথা। কারণ কি, ওখানে ওইটা 5-এর মধ্যে হিসাব করা হবে একটা পার্সেন্টেজ করে, যেখানে ওই ডিফারেন্সটা দেখা যাচ্ছে পয়েন্টে চলে আসবে। কিন্তু ইন্টারভিউ তুমি ডেমো এবং ইন্টারভিউ মিলে 10 পাচ্ছ এখন পর্যন্ত যে সিস্টেম আছে। তবে আবারও বলছি, যদিও কোনোদিন সিস্টেম চেঞ্জ হয়, তুমি এটা মনে রাখবে যে সমস্ত জোর কিন্তু ইন্টারভিউর মধ্যেই পড়বে, প্লাস পয়েন্ট এদিকেই থাকবে। তো সেই কারণে বলছি যে এই যে 10 মার্ক আছে, এইটার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। আমরা টেটের জন্য অনেক প্রিপারেশন নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন আমরা নিচ্ছি না। আমার অভিজ্ঞতা বলছে নদিয়া ডিস্ট্রিক্ট এই দিক থেকে এগিয়ে। তোমরা নদিয়ার কেউ আছো কিনা আমি জানি না। নদিয়ার লোকেরা, নদিয়ার ছেলে মেয়েরা অনেক আগে থেকে তারা প্রিপারেশন নিতে থাকে যে কোনো ব্যাপারে, এবং তাদের সাকসেস রেট বেশি, আমার অভিজ্ঞতা বলছে, আমি দেখেছি। আমাদের মুর্শিদাবাদের যারা আমরা আছি তারা ভাবি যে যখন নোটিফিকেশন বেরোবে তখন দেখবো, স্টেজে মেকআপ করব, বুঝতে পারছো তো? এই টেন্ডেন্সিটা আমার মনে হয় খুব একটা ঠিক না। কারণ যে কোনো জায়গা, আবার অনেকে ভাবে যে আমি যাবো ইন্টারভিউ, তো 2-4 মিনিটের ব্যাপার, মোটামুটি যা ধরবে একটু বলে দিয়ে চলে আসবো, হয়ে যাবে। হবে না। কেন হবে না বলছি? ক্যান্ডিডেট বেশি, পোস্ট কম। এটা হতো আগে আমি বলেছি, কিন্তু এটা হবে না। তো যারা তোমরা আসছো এবং হয়তো ভাবছো যে আমাদের, অনেকে ভাবতে পারে যে আমাদের মনে হয় প্রচুর খরচ হয়ে যাচ্ছে, বা প্রচুর শ্রম দিয়ে আমাকে দূর থেকে আসতে হচ্ছে, এটা মনে হয় পরিশ্রম হয়ে যাচ্ছে বেশি। তো তাদেরকে বলবো যে তুমি এমন কিছু ক্যান্ডিডেট দেখবে, তুমি যদি মনে করো দেখবো, তুমি চলে যাও বেলঘরিয়ায়, বেশি দূর যেতে হবে না, কলকাতা বেলঘরিয়ায় যেতে হবে। কয়েক লক্ষ ছেলে সেখানে মেসে থেকে রেগুলার স্টাডি করছে, তোমাকে ভাবতে হবে। এবং ওই বেলঘরিয়ায় কারা আছে, পুরুলিয়া, বাঁকুড়া, সব ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়েরা কিন্তু ওখানে পড়ে আছে, কোন একটা ইনস্টিটিউশনের আওতায় আছে, বুঝতে পারছো? তো যখন তোমার ফাইনালি কম্পিটিশনে যাবে, তুমি হঠাৎ করে তুমি কি করে তাদের থেকে বেশি এগিয়ে যাবে? এটা হতে পারে? বোঝা গেল? অনেকে তোমাকে বলতে পারে যে ও সব এত আগে থেকে নিয়ে কি হবে। তো যারা বলবে সেটা তাদেরই ম্যাটার। যেদিন চাকরি হবে সেদিনও বলবে বাহ দারুণ, যদি না হয় বলবে বাহ আরো ভালো, বুঝতে পারছো তো? সুতরাং তাদের বলা কাজ তারা বলবে, কিন্তু আলটিমেট তোমার লড়াইটা তোমারই। এমন না যে আমরা খুব ফ্রি থাকি, তা না। আমাদের ওই একটাই সপ্তাহে একটা দিনই ফ্রি থাকা, সেটা হচ্ছে
রবিবার। তো এই রবিবারে সারা সপ্তাহ কাজ করার পরে রবিবারটা তো আমার অন্য কাজে থাকা উচিত না। কিন্তু এটা ভালো লাগে যে এর আগেও অনেকে সাকসেস পেয়েছে এখানে, তোমরা জানো না। যদি আমাদের গ্রুপগুলো ফলো করো তাহলে দেখতে পাবে, আমরা অত অ্যাড করিনি। সবারই ছবিও দেওয়া নাই সেখানে, এত ক্যান্ডিডেট পাস করেছে গতবার। তার আমি দীর্ঘায়িত করছি না। এইবার যেহেতু ইন্টারভিউ নিতে হবে, তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ইন্টারভিউ সব থেকে 10-এর মধ্যে কিভাবে বেশি পাওয়া যায়, এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বাদ বাকি আমি বলে দিলাম তোমাকে কি করতে হবে, বুঝে নিও যে তুমি এখানে আসবে না না কি করবে না করবে, এগুলোর ব্যাপারটা আমি বলবো। এবার যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ 10-এর মধ্যে 10 তোমাকে কিভাবে পেতে হবে। যদি প্রশ্ন হয় 10-এর মধ্যে 10 কি পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ যায়। কারণ আমাকে গত দিনই আমার সব ছেলেগুলো তো নাম মনে নাই, নূর সেলিম আমাদের হঠাৎ করে আমার একটা ইউটিউবে কমেন্ট করলো যে এই সেন্টারে আমি গিয়েছিলাম, 10-এর মধ্যে 10 পেয়েছি। বোঝা গেল। আমি তখন শুনেছিলাম, নামগুলো মনে নেই, এবং আমি শুধু না আরো 2-1 পেয়েছি আমাদের এখান থেকে। তাহলে এটাই প্রমাণ হচ্ছে 10-এ 10 পাওয়া যায়। তাহলে কিভাবে 10-এ 10 পেতে হবে, এটি আসল টার্গেট। তোমরাও সবাই নিশ্চয়ই সেটি চাইবে যে আমি যেন 10-এ 10ই পাই। তারপর কম যেটুকু হয়ে যাবে সেটা আলাদা কথা। তাও আমি বলবো যে 10-এ 10 পেতে গেলে নিশ্চয়ই তোমার কিছু আলাদা টেকনিক লাগবে। যে টেকনিক গুলো আমরা দিয়েছি, আগের বারও দিয়েছি, যে যতটুকু অ্যাডাপ্ট করতে পেরেছে তার ফল সে ততটুকু পেয়েছে। কেউ 100% অ্যাডাপ্ট করতে পারে, কেউ 90% করতে পারে। দেখবে ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন রকম সেখানে মতামত দেওয়া থাকবে। তুমি কনফিউজড হয়ে যাবে, মনে হবে এদের এতে আমরা পারবো কি পারবো না, বা এই হবে কি হবে না, খুব হবে কনফিউজড হয়ে যাবে তুমি। ঠিক আছে, নিজেকে কখনো দুর্বল লাগবে, কখনো স্ট্রং লাগবে ওদের থেকে। হ্যাঁ, সামগ্রিক ভাবে একটা তুমি কনফিউশনে পড়বে ওখানে। তো মডার্ন যে টেকনিক, যেটা টেকনিক গুলো আমি কেন জানি সেটা আগে তোমাকে জানি কেন। আমি যে তোমাকে বলবো সে বলার জন্য তো আমার জানা দরকার আছে। এমন না যে আমি রিসেন্ট স্টাডি করে টেকনিকটা জানছি। এর কারণটা হচ্ছে আমি প্রথম তোমার 2002 সালে প্রাইমারিতে চাকরি পাই। তখন ইন্টারভিউ ফ্যাক্টর না, ও মানে যেহেতু ট্রেনিং আছে পোস্টের থেকে তোমার ক্যান্ডিডেট কম, আমার চাকরি হবেই। সুতরাং চাকরি ওই নিজের ওইটুকুর জন্য আমি সেই সময় কিছু শিখি, ইন্টারভিউর জন্য শিখি। কিন্তু চাকরি পাওয়ার পর তখন বিভিন্ন রিফ্রেশার কোর্স হতো টিচারদের, এবং সেই টিচারদেরকে কি করা হতো, ব্লক থেকে পার্টিকুলার কোনো টিচারকে বেছে নিয়ে ডিস্ট্রিক্টে পাঠানো হতো, এমনকি স্টেটেও পাঠানো হতো ট্রেনিং নিতে। সে ট্রেনিংগুলো নিয়ে এসে সে ডিস্ট্রিক্ট লেভেল এবং সার্কেল লেভেলে সেগুলোকে আবার টিচারদের মধ্যে ছড়াবে। এটাকে বলা হয় মাস্টার ট্রেনার। তার কি রিসোর্স পার্সন, মাস্টার ট্রেনার, এই ব্যাপারগুলো ছিল। তো ওই ট্রেনিং গুলো নিতে গিয়ে তখন পরিচয় হয়েছে আমাদের মানে রাজ্যের সব বড় বড়, সেই সময় জ্যোতিপ্রকাশ কি নাম ছিল সামথিং, বোর্ডের চেয়ারম্যান সেই টাইমে, তাদের সঙ্গেও ট্রেনিং নেওয়ার সুযোগ আমার হয়েছিল সেই পিরিয়ডটায়, 2002 থেকে 2007 সালে, 5 বছরের মধ্যে। পরে 7 সালে আমি হাই স্কুলে চলে আসি। তারপরে হাই স্কুল রিলেটেড যে ট্রেনিং গুলো হয়েছে সেগুলো করেছি, কিন্তু প্রাইমারি রিলেটেড ট্রেনিং গুলো সেই 5 বছরে আমি প্রচুর করেছি। স্টেট লেভেল পর্যন্ত গিয়েছি। ক্যালকাটা ইউনিভার্সিটির যে মাস্টার ট্রেনার ছিল, মানে প্রফেসর, তাদেরকে রাখা হতো এসব বডিতে। তারা আবার কোথায় যেত, তারা ইউনেস্কো থেকে ট্রেনিং নিয়ে আসা, বুঝতে পারছো তো। তাদের কাছ থেকে যে সরাসরি যে বিষয়গুলো জেনেছি, তাতে তারা কি পছন্দ করে, একজন প্রাইমারি টিচারের মধ্যে কি কি থাকা উচিত তারা জানে, সেই বিষয়গুলো আমি সেই সময় একটু একটু বুঝেছি। সেই টেকনিক গুলোই আমি গতবার যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের মধ্যে বলেছিলাম। ম্যাক্সিমাম ছেলেকে বলেছি যে তোমাদের ডেমো ক্লাস হচ্ছে না। আমি ডাইরেক্ট বলছি, এখানে যে সমস্ত অনেক ডিএলএড কলেজগুলো আছে, টিচিং হচ্ছে, হয় টিচিং গতানুগতিক টিচিং করাচ্ছে, কিন্তু মডার্ন টেকনিক সেখানে প্রয়োগ করা হয় না। বোঝা গেল কথাটা?
তোমাদের ইনস্টিটিউশন গুলোতেও 100% টেকনিক ফলো হয় না, আমি বলছি। এবার যারা ইন্টারভিউ নিবে তাদের মনোপুত এটা হতেই পারে না, কারণ তারা ওই ট্রেনিং নেওয়া লোক, তারা ওই ইউনেস্কো বলো ইউনিসেফ বলো ওই সব জায়গা থেকে ট্রেনিং নেওয়া, তাদের ওই ট্রেনিং পছন্দ হবে না। বোঝা গেল আমার কথাটা? টেকনিক গুলো কি আমি সেটা বলবো খুব অল্প সময়ের মধ্যে। ডেমো যদি ভালো হয় তুমি ইন্টারভিউ অনেক বেশি নাম্বার পাবে, ডেমোর এফেক্টটা পড়বে তোমার আগের অংশে। ডেমো খুব সুন্দর দিতে হবে। এই নিয়ে আমি বিভিন্ন ভিডিও আপলোডও করেছি, আবারও বলছি এগুলো করে রাখি তোমাদের জন্য, যাতে পরে আবার শুনতে পারো। ডেমোর প্রথম জায়গা হচ্ছে মেন পয়েন্ট, যেটা ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং। এখন এই ইন্ডাকটিভ ওয়ে অফ টিচিং কি? আরবি পদ্ধতিতে শিক্ষাদান। হ্যাঁ, তোমরা এটা জানো, কিন্তু যখন টিচিং দেওয়া হয় তখন আর ফলো করা হয় না। যেই বলবে যে একটা ক্লাস করো তো, হ্যাঁ, ও অমনি শুরু করে দেবে বোর্ডে। তোমার ধরো একটা যে কোনো একটা টপিক বলো ক্লাসে, আমি বলছি প্রথমেই এমন ভাবনা, 1 নম্বর ইন্ডাকটিভ ওয়ে, মানে এটার নিয়মই হচ্ছে জাস্ট প্রথমে প্রচুর এক্সাম্পল নাও, এক্সাম্পল থেকে তুমি আস্তে 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 কি একটা সূত্রের দিকে এগিয়ে এসো, তারপরে লাস্টে বলো যে আজকে তোমরা এটা শিখেছো। বলো কোন ম্যাক্সিমাম টিচিং এ এটা ফলো হয় কি হয় না, তুমি এবার ভাবো। তোমার টিচিং এ যদি এটা ফলো হয়, তুমি ধরে রাখো তুমি প্রচুর অ্যাডভান্টেজ পাবে। আমি ইউটিউবে প্রচুর দেখেছি, ওই টিচিং দেখেছি, ডেমো ক্লাসও দেখেছি, ফলো হয় না। বলছে মুখে ইন্ডাকটিভ, কিন্তু যখন করছে তখন দেখা যাচ্ছে আজ তোমাদের আমি এই পড়াবো বলে শুরু করবে, প্রথমে তো ডিডাকটিভ হয়ে গেল। প্রথম জায়গাতেই ভুল। আজ আমি তোমাদের এই জিনিসটা পড়াবো যেই বলে দিলে, তোমার প্রথম লাইনের মধ্যে 10টা ভুল বেরিয়ে গেল এক লাইনে। কি কি ভুল? আজ আমি তোমাদের পড়াবো, তার মানে হচ্ছে টিচার সেন্ট্রিক। বলো মডার্ন ট্রেন্ড কি বলছে? টিচার সেন্ট্রিক চলবে? তুমি ডেমো ক্লাসে গিয়ে কেন বলছো আজ আমি তোমাদের পড়াবো? ঠিক না ভুল? বুঝেছো কোথা থেকে নাম্বার গুলো কমে? যার টিচিং ভুল হবে তার আগে যতই ভালো ইন্টারভিউ দেখ, ডেমো যদি তোমার ভালো না হয় তুমি নাম্বার পাবে না। 10 কি করে আসবে? প্রথম জায়গাতেই ভুল, যে আজ আমি তোমাদের এটা পড়াবো। বলো ঠিক না ভুল বলছি আমি? আবার যখন তোমাদের ডেমো দিতে অনেকেই দেখবে যে পদ্ধতি তো ভুল করে ওরকমই বলবে, তোমাদের মধ্যে অনেকে বলবে। তো এটা দূর করতে গেলে একদিনে হবে না, সময় লাগবে। স্যার, ওই জন্য তো আগে এসেছে স্যার। বুঝতে পারছো? সময় লাগবে, যে এই কথাটা দূর করতে গেলেই সময় লাগবে। যে আজ আমি তোমাদের এই জিনিসটা পড়াবো, ওখানেই শেষ। তোমার ডেমো ওখানে শুরুতেই শেষ হয়ে গেছে। কি শুনবে তোমার কথা? বলে এ তো সেই আগেকার আমলের সেই গুরু প্রথা চালু করছে রে, তাই বলতে। কারণ ওরা ট্রেনিং হলো, ওদের এটা পছন্দই হবে না, কোনোদিন পছন্দ হবে না। আজ আমি পড়াবো তো টিচার সেন্ট্রিক কোথায়, এই স্টুডেন্ট সেন্ট্রিক কোথায়? তো টিচার সেন্ট্রিক কথা বলছে। হ্যালো, প্রথম পয়েন্ট। 2 নম্বর, পড়াবো যদি আমি বলেই দিলাম আজকের পাঠ, তাহলে আমি সূত্র তো আগেই বলে দিলাম যে এই পড়াবো, তাহলে কিসের আরো এই পদ্ধতি হলো আমাকে বুঝাও। ইন্ডাকটিভ কোথায় থাকলো? 2 জায়গা প্রথম লাইনই ভুল হয়ে গেল তোমার। ইন্টারভিউ শেষ, তুমি যাই পড়াবে শুনবে, হ্যাঁ করবে, নাম্বার আসবে, আসতেই পারে না। তবে এটাও আশার আলো যে অনেকেই মুখে বলবে ইন্ডাকটিভ কিন্তু কাজ করবে ডিডাকটিভ, মুখে বলবে স্টুডেন্ট সেন্ট্রিক কাজ করবে টিচার সেন্ট্রিক। ওরা করবে বলেই তোমাদের চাকরি হবে, এটাও তো ঠিক। বোঝা গেল না? সবাই যদি ওই পদ্ধতি, তোমাকে চাকরি খেতে হবে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? জাস্ট ফলো করো 2টো লাইন, আমি বেশি কথা বলবো না। যেমন 2টো কথা বললাম, এই 2টো যদি ফলো করতে পারো, 2টো কি পয়েন্ট, একটা হচ্ছে কি বললাম ইন্ডাকটিভ, মানে প্রথমে আজ পড়াবো বলে হবে না। আজকের পাঠ সব শেষে লেখা হয়, যা যেটা পড়ালাম জানতেই পারবে না, সব বোর্ডে লেখা হয়ে যায়, শ্রেণী ক্লাস সব লেখা হয়ে যাবে, আজকের পাঠ ফাঁকাই থাকে। লাস্টে প্রচুর গল্প করে দিবে, তুমি এক্সাম্পল দিবে, গল্প দিবে, দিয়ে লাস্টে ছাত্র একটা জিনিস বুঝে গেল, তখন বলে কি আজ শিখলে বলো তো?
শেষে বলে দাও তুমি। হ্যাঁ বলো। মানে হতাশা করে কি গিয়ে মানে শ্রেণী লিখে আজকের পাঠে চলে যায় না ওটা করো, আজকের পাঠটা সব শেষে লিখতে সব হবে। শেষে আসবে, যাতে আমি এটা শিখলাম। কিন্তু আজকের পার্ট ওটা লেখার পর ওটা ব্ল্যাঙ্ক থাকবে, Blank থাকবে। শেখার পর লাস্টে ওটা বসিয়ে দেবে যেটা ব্ল্যাঙ্ক থাকবে যে ওটা আমি আজকে এটা শিখলাম, ব্যাপারটা এইটা বুঝতে পারছো তো? শেখার আগে ওটা বসিয়ে দিলে কি করে হবে? হ্যাঁ তো। তাহলে তো ডিডাক্টিভ হয়ে তাহলে যাবে। তো ওর ইন্টারেস্ট হারিয়ে যাবে। আমি একটা প্যাকেটে মিষ্টি নিয়ে এসেছি, এই গল্প করতে গেলে সারাদিন লেগে যাবে, ইন্টারভিউ আর হবে না আমার। বলেন না স্যার, আজকে তো ঠিক আছে, কারণ আমি একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসেছি, ধরো প্যাকেট নিয়ে এসে ওই বাচ্চা ছেলে সব আছে, আমি আগেই বলে দিলাম যে প্যাকেটের মধ্যে এই আছে, ও ছেলের ইন্টারেস্ট হারিয়ে যাবে। যদি বলে কি আছে বলতো বলে তুমি গল্প শুরু করে দিলাম, এই দেখতে এইরকম কালার, গোল গোল, ঠিক আছে, গোল গোল এইরকম কালার, স্বাদ মিষ্টি, বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ ইউ হ্যাভ টু ডু দ্যাট। বোঝা গেল আমি কি বলছি? প্যাকেট নিয়ে চলে এসেছি আমি, প্যাকেট ওপেন হবে লাস্টে, শেষে প্রচুর গল্প টল্প বলে দিয়ে বাচ্চাকে লাস্টে বলতে হবে কি, তাহলে বলো ওর পূর্ব সূত্র যদি কিছু শেখা থাকে তার সাথে রিলেট করে ও যদি বলতে পারে যে স্যার এটা ভেরি গুড, যদি না বলতে পারে লাস্টে তুমি ওই কানেকশন দেখিয়ে দেখিয়ে বলো যে আগে এটা শিখেছিল, আগে এটা শিখেছিল, দেখো এটা গুড টিচিং। দুটো পয়েন্ট বললাম, এই যে এটা মেন পয়েন্ট, এই পয়েন্ট ব্রেক হলে নাম্বার আসবে না। তার সাথে যদি তুমি একটু কিছু অ্যাড করতে পারো তাহলে ওটা আরো সুন্দর হবে। কি ধরনের স্যার, কি ধরনের অ্যাড করবে এটা বলেন। হ্যাঁ বলো। হ্যাঁ অ্যাড গুলো কি কি করবে আমি তোমাকে এবার বুঝিয়ে দিই, ঠিক আছে? 6টা স্কিল